শুরু করছি পদ্মজা উপন্যাসের ৪ নাম্বার পর্ব। যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প। শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প, পদ্মজা, ইলমা বেহরোজের কলমে। দিনটিকে বড় অলক্ষণে মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটার একটা বাচ্চা নেই, নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা ২-৩ জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা পেমা দুপুরের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর আম্মা পদ্মজা পাশের ঘরে উকি দিয়ে দেখে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র তিনি সেলাইয়ের কাজ করেন। প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না আম্মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে দিয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছটকা দেবেন বলে মন স্থির করেছেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের ছটকা দেওয়ার পরই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব মিসকিনদের দান করলে তাদের দোয়ায় বিপদ কেটে যায়। সাদা মোরগটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলায় পানি নিতে আসে, একটু পরে আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আছরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিতে আসে মুন্না। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়টা পরিবারের সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়াতে টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে একজন মুন্না, বয়স বেশি নয়, মাত্র 10। মাহারা ছেলেটির পুঙ্গ বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার বা যত্ন করার কেউ নেই। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা নিয়ে 2 মুঠো খেতে দেয়। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে খুশিতে জল জল করে ওঠে তার চোখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ ছটকা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোরগটিকে 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি! তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি। হ, আমাদের জন্য দোয়া করবি? করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারে ছেলেটার না নেই, সে সব খায়। পদ্মজা আবার হাসলো। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া আমি তোমারে বিয়া করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায় সে, অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হ্যারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা, আবার রান্নাঘরে আরেকটা।
হ্যারিকেন জ্বালানো অনেক খরচার ব্যাপার, তাই বিকেলে রাতের রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল, আম্মা আমি রাঁধি। লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজার চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছু পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজনই তো নেই। হেমলতা বললেন, লাউ নিয়ে আয় লাহারি ঘর থেকে। লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বটবডি, ঢ্যাঁড়স, কাকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙাসহ নানা ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে, অবশ্য জোকের ভয় তার নেই। পদ্মজার গমন পথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলে মাঝে মধ্যে মন বিষণ্ণতায় ভরে ওঠে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা অনুভব হয়। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মন বলে এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার উষ্টাদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো শুকনো তিল দেখলে যেন পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহর নিতে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর রূপসীর জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে এই তিনের ওপর কারো হাত নেই। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে তিন বোন পড়তে বসেছে। পেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতার মারের ভয়ে পড়ে। সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। পেমার তো পড়া হচ্ছেই না, সেই সঙ্গে পদ্মজার পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, পেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। আচম্বিত ধমকে চমকে উঠল পেমা। তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ পেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। পেমা একটু অবাক হয়, পর মুহূর্তেই খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেললেন। তারও তো পড়তে ইচ্ছে করে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার সব কিছু খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো পেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজার অবশ্য সব কিছু স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকি জাল আর বড়শি নিয়ে মোর্শেদ বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরলে পূর্ণা ও পেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মোর্শেদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ কিছু বলার আগেই পূর্ণা ও পেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরলেন গামলার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর পেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে, তার ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মোর্শেদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা। পেমার মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মোর্শেদ বললেন, হলো লতা, আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা আপনি বাড়িতে থাকবেন, তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মোর্শেদ আর চোখে
আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনোরকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা নিয়ে কলপারে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মোশেদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মোশেদ নাকি বাড়ি ফিরলে কোন দিন। মোশেদ গোসল সেরে সকালে মিষ্টি রোদ পোয়াচ্ছিলেন। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণারে চেয়ার আইনা দে। খবর কি? পূর্ণা চেয়ার নিয়ে আসে। রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলো আরাম করে। পেমাকে উঠানে খেলতে দেখে খসখসে গলায় ফরমাইশ দিলেন, এই মাইয়া, যা পানি লই আয়। অনেকক্ষণ ধইরা দমটা আটকায় আছে। পেমা রান্নাঘর থেকে পানি এনে দেয়। রশিদ পানি খেয়ে মোশেদকে বলল, খবর তো ভালাই, তো বাবা ছেলেটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তেছে যখন মেট্রিকটা পাশ করুক। কি কন? মেঝোটা না বড়টা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো বাইও রাজি হয় না। তুমি বোঝাও, পাত্র খাঁটি হীরা, বাপ দাদার জমিদারি আছে। মোশেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই ওরা। তিনি জানেন পদ্মজার ওপর কোনো রকম জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দেবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। মোশেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় ছেড়ি পড়ুক, তাহলে পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মোশেদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুর বাড়িতে ছিল, এরপর বড় অসুখে পড়ে। তাই মোশেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেনি। আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে। কিন্তু মোশেদের জবানবন্দিতে সে আশাহত হলো। কটমটে গলায় বলল, যুবতী ঘরে রাহন ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হলো মোশেদ, এই বয়সী মায়াদের স্বাভাবিক চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ান লাগে। বুঝছো? তোমার বউরে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করলো রশিদ। জমি জমা, বাড়িঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিল। রশিদ ঘটক যেতেই মোশেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজার বিয়ের কথা তুললেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাপ নাকচ করে জানিয়ে দিলেন, কিছুতেই এখন মেয়ের বিয়ে দিবেন না। আর মোশেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতেও মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করে বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে এসো। মোশেদের তিরিক্ষি মেজাজ। রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব, তখন আমার ঠ্যাংও পাইবা না। এই ছেড়ি মজা বুঝাইব। কথাটি শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বেরিয়ে আসেন মোশেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোশেদ যতক্ষণ বাড়িতে থাকেন তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা পেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন। তার সহ্য হয় না মোশেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোশেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে। সারাক্ষণ একটাই বাক্য যেন জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার ওপর বৃষ্টি নিয়ে মোশেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উঠা পড়ো।
হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চাহনি দেখে মোর্শেদ বললেন, শুটিং করার লাইগা মাতব্বর বাড়িতে যারা আইছে হেরার নাকি শুটিংয়ের জন্য আমার বাড়ি পছন্দ হয়েছে, বিরাট অঙ্কের টেকা দিবে কইছে। আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না। সত্যি টাকার খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখনও একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। আরে বলা মানে, এখন সব গোছাও, ওরা কাইলি আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী অলন্দপুরে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের পর দোয়ায় খুব অনুনয় করে, আল্লাহকে বলেছে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে স্বচক্ষে দেখতে পারে। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে। বুকের ভেতর দম আটকে আসছে। পানি লাগবে, পানি। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশের চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। কচুমচু হয়ে হাসলো মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা। চিত্রার হাসির সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখছে মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা, মদন, এসবও কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবাই। প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করেছেন। বৃষ্টি দেখেই ঢুকে পড়েছেন রান্নাঘরে। চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর, সেটা কি? মগার বদলে লিখন জবাব দিল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে এখানে লাহারি ঘর বলে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব। ঠিক আছে। চিত্রার এই মগা ডাক যেন মুহূর্তে মগার জগৎ সংসারকে স্বর্গ করে তোলে। সে বাধ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হৈ হৈ করে উঠল, না না, বেঠা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করল, মানা কেন? বাড়ির বড় ছেলেটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা। ছেলেটারে স্কুল ছাড়া আর কোনো হানো যাইতে দেয় না। বাড়ি দেবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেঠা মানুষ না যাইতে। এই ছেড়ি লইয়া বহুত তাক ইচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পেছনে গাছপালা।
বাড়িটা পুরনো হলেও দারুণ, তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। এটাই ছিল আজকের পর্ব, পদ্মজার এক টুকরো অনুভব। গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে। আর হ্যাঁ, নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভয়েস অফ সমেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, শব্দে, অনুভবে, ভালোবাসায়।